প্রতাপনগরের বিখ্যাত বর্মন পরিবারে বিয়ে হয়ে আসে দেবী। তবে বিয়ের আগেই দেবীর ভবিতব্যে লেখা আছে বিধবা হওয়ার অভিশাপ। ধুমধাম করে আনুষ্ঠানিকতা শেষে শ্বশুরবাড়িতে পা রাখতেই দেবীর সাথে শুরু হয় নানান অপ্রত্যাশিত ঘটনা। বিয়ের পরের রাত, যা কালরাত্রি নামে পরিচিত, সেই রাতে দেবীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। দেবী কি তার স্বামীর মৃত্যু আটকাতে পারবে? কি ছিল বর্মন পরিবারের ভিতরের রহস্য, সেটাই জানবো আজকের মুভিতে। তাহলে চলো দেরি না করে আজকের মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। নববিবাহিত বধূ দেবী বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে চলেছে শ্বশুর বাড়িতে। সারা রাত জেগে থাকার কারণে গাড়িতে সে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ে। এই হালকা তন্দ্রায় দেবীর চোখে নেমে আসে একটা স্বপ্ন। দেবী দাঁড়িয়ে আছে শ্বশুরবাড়ির দরজায় এবং তার সামনে রয়েছে দুধে আলতার থালা, যে থালায় পা দিয়ে নববধূকে বাড়ির ভিতরে যেতে হবে। গার্হস্থ্যের নিয়ম বিচার নিয়ে ব্যস্ত সকলেই। এমন সময় দেবীর এক বান্ধবী মায়া দেবীর কাছে এসে কানে কানে বলে, দেবী, ওই যে থালা, ওটাতে কিন্তু দুধ আলতা নেই, ওটাতে রয়েছে তোর স্বামীর রক্ত। দেবী চমকে ওঠে। আজকে ঘুম থেকে উঠে পড়ে দেবী। না, ওটা ছিল স্বপ্ন। গাড়িতে তার পাশেই বসে রয়েছে তার বর রুদ্র এবং তার সামনের সিটে রয়েছে তার দেওর অজিতেশ। নতুন বিবাহিত স্ত্রীর কথা চিন্তা না করেই বেপরোয়া রুদ্র সমানে ড্রিঙ্ক করে যাচ্ছে। হয়তো এই বিয়েটাতে তার কোনো ইচ্ছাই ছিল না। পরিবারের চাপে পড়ে সে হয়তো দেবীকে বিয়ে করতে বাধ্য হয়েছে। দেবীর মনে পড়ে যায় তার গায়ে হলুদের দিনের কথা। হলুদ রঙের শাড়ি পরে দেবী ফুলের সাজে সেজেছে, কিন্তু তার মনের মধ্যে নেই কোনো রকম আনন্দ। সে চুপ করে একটি জায়গায় দাঁড়িয়ে থাকে। এদিকে দেবীর বাবা মা দেবীর ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তিত ছিল, কারণ রুদ্রর প্রথম পক্ষের স্ত্রী রিধিকা খুব ভয়ঙ্করভাবে মারা গেছে। সব জানার পরেও তারা বিবাহ উপযুক্ত মেয়েকে ঘাট থেকে এক প্রকারে নামাতেই রুদ্রর সাথে বিয়েতে রাজি হয়ে যায়। দেবী একা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। আর তখন দেবীর বান্ধবী মায়া তার কাছে এসে বলে, কী রে দেবী, ভয় করছে? দেবী বলে, ভয় পাবো কেন? মায়া বলে, ন্যাকা, তুই মনে হয় জানিস না যে রুদ্র তোকে কী কারণে বিয়ে করছে। রিধিকার বিষয়টা তো তুই ভালো মতোই জানিস। অর্থাৎ দেবীও তার হবু স্বামীর সব সত্যতা জেনেই এই বিয়েতে রাজি হয়েছে। এবার তাদের কথোপকথনের মাঝেই দেবীর মেজো যা এবং ছোট যা গায়ে হলুদের তত্ত্ব নিয়ে আসে। খুব সুন্দরভাবেই বরের বাড়ির হলুদ দেবীর গায়ে ছোঁয়ানো হয়। গায়ে হলুদ সেরে দেবী স্নান করতে যায়। এমন সময় মায়া দরজা ধাক্কা দিতে শুরু করে। দেবী হন্তদন্ত হয়ে ভীত হয়ে দরজা খুলে মায়াকে বলে, বলবি তো তুই এসেছিস? মায়া বলে, তুই কি ভাবলি তোর প্রেমিক চিরাগ এসেছে? আরে চিরাগ কি করে আসবে, ও তো মারা গেছে। মায়ার মুখটা কেমন যেন ছোট হয়ে আসে। আমরা বুঝতে পারি রুদ্রর প্রথম স্ত্রী রিধিকা যেমন মারা গেছে, তেমনই দেবীর প্রেমিক, যার সাথে তার বিয়ে প্রায় ঠিকই হয়ে গিয়েছিল, সেও মারা গেছে। দুইজনেই ভাঙা মন নিয়ে সংসার জীবনে পা রাখতে চলেছিল। এই জায়গায় মায়া খুব অদ্ভুতভাবে দেবীকে বলে, একটা ভবিষ্যৎবাণী করতে এলাম। তোর বিয়ের পরের দিন, অর্থাৎ কাল রাত্রির দিন, তোর স্বামী মারা যাবে। তুই তো ভালো মতোই জানিস মায়ার ভবিষ্যৎবাণী কখনো মিথ্যা যায় না। দেবী থমকে যায়। এবার আমরা বুঝতে পারি এইসব 7-5 ভাবনায় দেবীর চোখে ওই স্বপ্ন এসেছিল। যাই হোক, নবদম্পতি বাড়িতে এসে পৌঁছায়। এবার বাড়ির সামনে আসতেই এই বাড়ির কিছু আবছা স্মৃতি দেবীর চোখে ভাসতে শুরু করে। কেউ যেন দেবীকে বাড়ির বাইরে বের করার চেষ্টা করছে। এই স্মৃতি মনে পড়তেই দেবী জ্ঞান হারায়। এমন সময় দেবীর মেজ দেওর তাকে পিছন থেকে ধরে নেয়। দেবীর কিছুটা জ্ঞান আসতেই অজিতেশ তাকে বলে, দেবী, শরীর খারাপ করছে, তুমি হেঁটে ভিতরে যেতে পারবে তো? রুদ্র অজিতেশকে ঠেস মেরে নোংরা ইঙ্গিত সুরে বলে, আমার মনে হচ্ছে ও হাঁটতে পারবে না, তুই বরং ওকে কোলে নিয়ে ভেতরে আয়। এই লজ্জাজনক কথায় দেবী চমকে ওঠে। যাই হোক, বধূ বরণ শুরু হয়। মেজ যা এসে তাদের বরণ করতে শুরু করে। এমন সময় রুদ্র তার মেজ ভাইয়ের বউ রায়ের গালে আলতো করে স্পর্শ করে বলে, বাহ, কি মিষ্টি লাগছে তোমাকে। এই দৃশ্যে সেখানে থাকা সবাই চমকে ওঠে। দৃশ্যটা এমন দৃষ্টিকটু ছিল যে দেবীরও খুব খারাপ লাগে। এমন সময় সেখানে আসে দেবীর শ্বশুরমশাই সমরেশ। রুদ্রকে কড়া সুরে ডাকতেই রুদ্র বলে ওঠে, আরে ফাদার, এত উত্তেজিত হবেন না। বাইরে অজিতেশ আমার বউকে টাচ করেছে, তাই আমি ওর বউকে হালকা করে একটু আদর করে দিলাম। সমান সমান হলো বিষয়টা। এবার বরণ শেষে দেবীর ননদ শিবানী দেবীকে তার ঘরে নিয়ে আসে। অদ্ভুতভাবে এই রুমে
রুমে পা রাখতেই আবারও দেবীর চোখে কিছু আবছা স্মৃতি ভেসে আসে। কেউ যেন তাকে বারবার বলছে এখান থেকে চলে যাও। এই বাড়ির মতো এই রুমও যেন তার খুব চেনা চেনা। এখানে আবারও জ্ঞান হারায় দেবী। শিবানী দেবীকে ঠেস মেরে বলে, কিরে দেবী, চিনতে পারছিস নাকি ভুলে যাওয়ার নাটক করছিস? প্রথমবারের ন্যাকামিতে ছাড় পেয়েছিলিস, কিন্তু এইবারে তোকে আমি জানেই মেরে ফেলবো। ননদের মুখে এমন হুমকিতে দেবী খুব ভয় পেয়ে যায়। এমন সময় সেখানে শিবানীর স্বামী বিজয় শিবানীকে ডাকতে আসে। শিবানী বলে ওঠে, এই যে মাছের গন্ধে বিড়াল চলে এসেছে। শিবানী দেবীকে বলে, সাবধানে থাকিস। শিবানী বাইরে এসে বিজয়কে বলে, কি হয়েছে, এখানে ঘুরঘুর করছো কেন? বিজয় বলে, মানে? শিবানী বলে, তোমাদের মতো পুরুষ মানুষকে আমার ভালো মতো চেনা আছে। বিজয় বলে, মেজ বৌদি তোমাকে ডাকছে। সেই কথা বলতেই আমি এখানে এসেছিলাম। এদিকে রুদ্রর বাবা রুদ্রকে তার স্টাডিতে নিয়ে এসে তাকে অপমান করে। বাবা বলে, তুমি আজও মদ খেয়েছো? আর রায়ের সাথে ওটা কেমন অসভ্যতা তুমি করলে? সমরেশ বলে, অজিতেশ আর যাই হোক অন্য কোনো স্ত্রীর গায়ে হাত দেবে না। এই জায়গায় রুদ্র খারাপ ইঙ্গিত নিয়ে বলে, আর আপনি কেমন মানুষ? রায়ের গায়ে একটু টাচ করেছি বলে আপনার গা যেন জ্বলে গেছে। ছেলের মুখে এমন নোংরা কথা শুনে সমরেশবাবু রেগে গিয়ে রুদ্রকে ঠাস করে একটা চড় মেরে দেয়। এবার তখনই সেখানে আসে রুদ্রর মা ইন্দ্রাণী। রুদ্র শীষ মারতে মারতে সেই রুম থেকে বাইরে চলে যায়। উপযুক্ত ছেলের গায়ে হাত তোলায় ইন্দ্রাণী রেগে গিয়ে বলে, এত বড় ছেলের গায়ে হাত তুলছ, আবার আজকের দিনে? দেখবে কোন দিন না রুদ্র রেগে গিয়ে তোমার গায়ে হাত তুলছে। সমরেশবাবু বলে, তুমি খুব ভালো মতো জানো ও সেটা কোনোদিনও করবে না, কারণ আমার ছেলেরা জানে আমি যেমন আমার ছেলেদের জন্য সব কিছু করতে পারি, প্রয়োজনে ওদের খুনও করতে পারি। এই কথাই ইন্দ্রাণী বলে, ছেলেরা এখনও তোমাকে ভক্তি শ্রদ্ধা করে, কিন্তু তাই বলে তোমার অধ্যত্ব ওদের ওপরে আর প্রয়োগ করো না, ওটা আর ভালো হবে না। আগেকার দিনে জমিদারদেরও কাণ্ডজ্ঞান ছিল। তারা বাড়ির বউ এবং সন্তানদের কাছে নিজেদের সম্মান বাঁচিয়ে রাখতে ফুর্তি করতে বাগান বাড়িতে যেত। তোমার মতো এমন নিজের বাড়িতেই ফুর্তি করতো না। কথা শেষ হতে না হতেই সমরেশবাবু ইন্দ্রাণীর গলা টিপে ধরে আর বলে, চুপ, একদম চুপ, আর একটা কথা বলে জিভ টেনে ছিঁড়ে দেব। তাদের এই কথাবার্তা দরজার আড়াল থেকে শুনছিল কাজের মেয়ে তানি। ওইদিকে দেবী একাই জানলার ধারে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই তার সাথে দেখা করতে আসে তার পিস্তুত ননদ স্নেহা। তাদের দুইজনের গল্প মেতে ওঠে। দেবী স্নেহাকে বলে, স্নেহা, নিচে আমার বান্ধবী মায়া রয়েছে, ওকে একটু ওপরে ডেকে দেবে? স্নেহা নিচে যেতে গেলে দেবী আবারও তাকে ডেকে ওঠে এবং বলে, আচ্ছা স্নেহা, রুদ্রর প্রথম স্ত্রী রিধিকা কিভাবে মারা গিয়েছিল? এই প্রশ্নে স্নেহার মুখ যেন কেমন ফ্যাকাশে হয়ে যায়। সে কোনো রকমে বলে, আসলে বড় বৌদি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছিল, যে কারণে মারা যায়। যাই হোক, দেবী ছাদে একা দাঁড়িয়ে থাকে এবং মায়ার ভবিষ্যৎবাণীর কথা চিন্তা করে তার চোখের কোণে নেমে আসে জল। এমন সময় ছাদে দেবীর সাথে দেখা করতে আসে মায়া। মায়াকে দেখা মাত্রই দেবী বলে ওঠে, আচ্ছা রুদ্রর এই বিপদের কথাটা যে আজ রাতে রুদ্র মারা যাবে, এটা কি আমার ওদের বাড়ির সবাইকে জানিয়ে দেওয়া উচিত নয়? মায়া হেসে বলে, কেউ তোর কথা বিশ্বাস করবে না, সবাই তোকে নিয়ে হাসাহাসি করবে, অনেকে আবার তোকে নিয়ে দোষারোপও করবে। দেবী বলে, কিন্তু আমি বলবো তুই ভবিষ্যৎবাণী করেছিস। এদিকে মায়া বলে, আরে আমি তো সেটা স্বীকারই করব না। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি সমরেশবাবুর ভীষণ মাথা ধরে। তিনি হালকা নিদ্রাচ্ছন্ন হতেই ছোট বউ কৃতি এসে তার পা টিপতে শুরু করে। টের পেতেই সমরেশবাবু বলে, যাও মেজ বৌমাকে ডেকে দাও। কীর্তি বলে, বাবা আমাকেই বলুন না আপনার কি কষ্ট হচ্ছে, আপনার কি মাথা ব্যথা করছে? সমরেশবাবু বলে, যা বলছি শোনো, মেজ বউকে ডেকে দাও। কীর্তির মন একটু খারাপ হয়ে যায়। কিছুক্ষণ থমকে থাকার পরে সে হঠাৎ শ্বশুরের খুব কাছে গিয়ে বলে, আমাকে বলুন না বাবা, আমি সব কাজ করতে রাজি আছি, যা যা মেজদি করে সব কিছু, আমি মেজদির থেকেও সব কিছু ভালো করে করতে পারবো। কিন্তু সমরেশবাবু তাকে অপমান করে বেরিয়ে যেতে বলে এবং বলে যে মেজ বৌমাকে ডেকে দিতে। এদিকে কাল রাতে দেবীর মধ্যে শুরু হয়ে যায় অদ্ভুত অস্থিরতা। আজ অবধি মায়ার কোনো ভবিষ্যৎবাণী বিফল যায়নি। অর্থাৎ আজ রাতেই হয়তো আর কিছুক্ষণের মধ্যেই রুদ্রর সাথে ঘটে যাবে এক ভয়ানক ঘটনা। সে অস্থির হয়ে ওঠে। এরই মাঝে বাড়ির কাজের মেয়ে বিনা রুদ্রকে ডাকতে ওপরে তার রুমে যায় এবং সে দেখে যে রুদ্র মৃত অবস্থায় পড়ে রয়েছে। তার পিঠে বিঁধে রয়েছে একটি চুলের কাঁটা। সমস্ত বিছানা রক্তে ভেসে গেছে। চিৎকার করে ওঠে বিনা।
এই পর্যায়ে দেবীরও বুঝতে বাকি থাকে না কি ঘটে গেছে। সেই চিৎকারে সবাই রুদ্রর ঘরে আসে। প্রাপ্তবয়স্ক ছেলের এমন অকাল মৃত্যুতে মা বারবার জ্ঞান হারাচ্ছে। ঘটনার তদন্তে বাড়িতে আসে ডিএসপি সাত্তকী সান্যাল এবং তার সহকর্মী ইমন ব্যানার্জি। ছেলের মৃত্যুতে সমরেশবাবু কিন্তু অনড়। তিনি পুলিশকে বলেন, যা করার তাড়াতাড়ি করে বিষয়টা মিটিয়ে ফেলুন। এই এলাকায় আমাদের একটা সম্মান আছে। ইন্সপেক্টর বলে, আপনার ছেলেই যখন মরার আগে সম্মান জ্ঞান করেনি, তখন আপনি আর সম্মান নিয়ে কি করবেন? সমরেশবাবু বলেন, আপনি বোধহয় আমাকে ভালো করে চেনেননি। ইন্সপেক্টর সাত্তকী বলে, খুব ভালো মতো চিনি। এই প্রতাপনগরের সবথেকে বড় মাল্টি স্পেশালিটি হাসপাতাল আছে, সেই লাইফলাইনের আপনি চেয়ারপারসন। আপনার এই যে মৃত বড় ছেলে রুদ্র রায় বর্মন এই হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর। আপনার মেজ ছেলে অজিতেশ রায় বর্মন এই হাসপাতালের আসল মুখ, বিখ্যাত সার্জন। আর আপনার ছোট ছেলে হলো প্রহ্লাদ কুলের দৈত্য, একটা লম্পট চরিত্রহীন ছেলে, যার জায়গা কেবলমাত্র কোনো মদের ঠেকে আর না হলে কোনো পতিতালয়ে। আপনার মেয়ে শিবানীরও শ্বশুরবাড়ি পাশের গ্রামেই। এবার সাত্তকী অজিতেশকে বলে, আচ্ছা এবার বলুন তো, এই কাঁটাটা কার? এই কাঁটা আপনার দাদার পিঠে গাঁথার আগে কার খোপায় ছিল? অজিতেশ একটু ঘাবড়ে যায় আর বলে, আমি এই বিষয়ে কিছুই জানি না। সাত্তকী ইমনকে বলে, জলদি বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দিন। সাত্তকী জিজ্ঞাসা করে, আচ্ছা বডিটা প্রথমে কে দেখেছে? ইমন জানায় যে বাড়ির কাজের মেয়ে তানি। সাত্তকী বলে, তার সাথে আমি একবার কথা বলবো। এদিকে সাত্তকী দেবীকে জিজ্ঞাসা করে, আপনার আর রুদ্রর কি সম্বন্ধ করে বিয়ে? দেবীর মনে পড়ে যায় সেই দিনের কথা, যেদিন সমরেশ রায় বর্মন তাদের বাড়িতে এসেছিল। দেবীর বাবা মা হাত জড়ো করে মাথা নিচু করে সমরেশবাবুর সামনে দাঁড়িয়ে থাকে। তাদের কথাবার্তা শুনে মনেই হচ্ছিল দেবীর পরিবার সমরেশবাবুর পূর্ব পরিচিত, আর সমরেশবাবুর দয়ায় দেবীর পরিবার চলে। দেবীকেও সমরেশবাবু খুব ছোট থেকেই চেনে। তাদের কথাবার্তা থেকে এটাও বোঝা যায় যে দেবীর বাবা মায়ের ভয়ঙ্কর কোনো অতীত রয়েছে। এদিকে সেই সময় মায়াও সেই বাড়িতেই উপস্থিত ছিল। মায়া দেবীকে বলে, ওই বুড়োটার মতিগতি আমার ঠিক লাগছে না। তুই তো তোর নিজের ভালো বুঝবি না, তাই আমাকে গিয়েই তোর নিজের ভালোটা বুঝে নিতে হবে। মায়া দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে পড়ে। সমরেশবাবু বলেন, ভালোই হয়েছে চিরাগ জলে ডুবে মারা গেছে। তোমরা দেবীর বিষয়ে চিন্তা করো না, ওর সাথে আমি আমার বড় ছেলে রুদ্রর বিয়ে দেব। রুদ্র বর্তমানে বিপত্নিক। জ্যোতিষী বলেছে রুদ্রর 2 বার বিয়ের পরে তৃতীয় বিয়ে টিকে যাবে, অর্থাৎ রুদ্রর প্রথম 2 স্ত্রী মারা যাবে। এই কথা শুনে দেবীর বাবা মা চমকে ওঠে, অর্থাৎ রেধিকার পরে দেবীও মারা যাবে। এই কথা জানার পরেও দেবীর বাবা মা সমরেশবাবুর ভয়ে বিয়েতে রাজি হয়ে যায়। এই সমস্ত কথা মনে পড়ায় দেবী এবার কাঁদতে শুরু করে। দেবী কাঁদতে কাঁদতে পাগলের মতো বলতে শুরু করে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। দেবীকে প্যানিক হতে দেখে সাত্তকীও ঘাবড়ে যায়। সাত্তকী বলে, আমি এই বাড়িতে আর কিছুক্ষণ আছি, আপনি ভয় কাটিয়ে যদি কিছু বলতে চান যে কোনো সময় আমাকে বলতে পারেন। এরপরে সাত্তকী তানির সাথে কথা বলতে যায়। তানি ইনভেস্টিগেশন দরুন জানায় যে সেই রাতে 3:30 নাগাদ বর্দার রুম থেকে সে বোরখা পরা একটি মেয়েকে বাইরে আসতে দেখেছিল। সাত্তকী এবার তানির কাছে জানতে চায়, আপনি কি বলতে পারবেন ওই খোপার কাঁটাটা কার? তানি পরিষ্কার জানিয়ে দেয় যে কাঁটাটা এই বাড়ির মেজ বউ রায়ের। সেই সন্ধ্যায় রায় রুদ্রর ঘরেই ছিল। সেই সময় রায়ের কাঁটাটা তার খোপাতেই ছিল, কিন্তু রায় যখন রুদ্রর রুম থেকে বের হয় তার চুল খোলা ছিল, চুলে কোনো কাঁটা ছিল না। এখানে আমরা জানতে পারি যে রায়ের সাথে রুদ্রর অবৈধ সম্পর্ক ছিল। গতকাল সন্ধ্যায় রায় যখন রুদ্রর রুমে গিয়েছিল তখন রুদ্র রায়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। তখন দরজার আড়াল থেকে রুদ্রর মা ইন্দ্রাণী তাদের এই অবস্থায় দেখে ফেলে। ইন্দ্রাণী রায়কে বাইরে ডেকে নেয়। রুদ্রর রুমে রায়কে এই সন্ধ্যাবেলায় এমন অবস্থায় দেখে ফেলায় ইন্দ্রাণী রায়কে অপমান করতে শুরু করে। রায় উল্টে ইন্দ্রাণীকে ধমক দিয়ে বলে, চিৎকার করে সিন ক্রিয়েট করবেন না। চিৎকার কিন্তু আমিও করতে পারি, আর আমি যদি চিৎকার করি তাহলে আপনি টিকতে পারবেন না। এইসব কথা শুনে সাত্তকী হেসে বলে, বাহ, সুন্দর পরিবার, বাড়ির মেম্বাররা দেখছি খুবই চরিত্রবান। এরপরে সাত্তকী তানিকে জিজ্ঞাসা করে, এইসব ঘটনা কি তুমি একাই দেখেছো নাকি সেখানে আর কেউ ছিল? তানি জানায় দূর থেকে দেবীও সব দেখেছে এবং সবই শুনেছে। ইমন তানিকে বলে, আচ্ছা তুমি বলো তোমার কি মনে হয় কে মেরেছে রুদ্রকে? তানি গালে হাত রেখে বলে, এই বাড়ির সবাই খুন করতে পারে,
তাই নির্দিষ্ট করে কাউকে বলা সম্ভব নয় যে কে মেরেছে। কিছু সময় পরে বর্মন বাড়িতে দেবীর বাবা মা আসে। সাত্তকী এবং ইমন দেবীর বাবা মাকে দেখে একটু অবাক হয়, কারণ দেবীর বাবা মা অনেকটাই বয়স্ক। তাদের দেখে মনেই হয় না যে তারা দেবীর বাবা মা। দেবীর বাবা এবং মা জানতো না রুদ্র মারা গেছে। ওরা এসেছিল দেবীর বৌভাতের অনুষ্ঠান অ্যাটেন্ড করতে। রুদ্রর মৃত্যুর খবর শুনে দেবীর মা ঘাবড়ে বলে, রুদ্র দাদুবাবু কী করে মারা গেল? সাত্তকী অবাক হয়ে জিজ্ঞাসা করে, মেয়ের স্বামীর সম্পর্কে আপনাদের দাদাবাবু হয় কি করে? দেবীর বাবা কথা ঘুরিয়ে নেয় এবং বলে, আমরা একটু আমাদের মেয়ের সাথে দেখা করতে চাই। সাত্তকী অনুমতি দেয়। তখনই স্নেহা এসে জানায় যে দেবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারই পুরো বাড়ি খুঁজে দেখে, কিন্তু এই বাড়িতে কোথাও দেবী নেই। এদিকে আমরা দেবীকে দেখি যে বাড়ির বাইরে একটি পুকুর পাড়ে চলে গিয়েছিল। পুকুরের সামনে দাঁড়াতেই দেবীর হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। পুকুরের মধ্যেই দেবী তার মৃত বয়ফ্রেন্ড চিরাগকে দেখতে পায়। চিরাগ ইশারায় দেবীকে তার কাছে ডাকছিল। দেবী নিজের অজান্তেই চিরাগের কাছে চলে যায়। এরপরে মন্ত্রমুগ্ধের মতোই জলে ডুব দেয়। সাত্তকী সময় মতো পুকুর পাড়ে গিয়ে দেবীকে উদ্ধার করে। দেবী অজ্ঞান হয়ে গিয়েছিল। বাড়ির সকলেই দেবীর পাশে দাঁড়িয়ে থাকে এবং তার জ্ঞান ফেরার অপেক্ষা করতে থাকে। দেবীর জ্ঞান ফিরতেই সমরেশ রেখে জিজ্ঞাসা করে, পুকুরে কেন নেমেছিলে? দেবী বলে, পা স্লিপ করে সে পুকুরে পড়ে গিয়েছিল। রায় রুমের সবাইকে উদ্দেশ্য করে বলে, অনেকক্ষণ দেবী ভিজে কাপড়ে শুয়ে আছে, এবার ওর কাপড় চেঞ্জ করে দেওয়া উচিত। সবাই রায়ের কথা মতো বাইরে চলে যায়। সাত্তকী ইমনকে জানায়, দেবী সকলের সামনে মিথ্যা বলছে, সে পা স্লিপ করে পড়েনি। সাত্তকী যখন দেবীকে তোলার চেষ্টা করছিল, দেবী বলেছিল, আমি আর বাঁচতে চাই না, আমাকে মরে যেতে দিন। তারপরে দেবী এটাও বলে ওঠে, ওকে বাঁচান, ও না বাঁচলে আমিও বাঁচতে পারবো না। সাত্তকী আসলে কিছুতেই বুঝতে পারছিল না যে দেবী আসলে কাকে বাঁচানোর কথা বলছে। এদিকে রায়কে একা পেয়ে দেবী রায়কে জিজ্ঞাসা করে, আচ্ছা, রুদ্রর মৃত্যুতে তুমি অনেক কষ্ট পেয়েছো তাই না? রুদ্রকে তো তুমি অনেক ভালোবাসতে। রায় বলে, তুমি যদি রুদ্রকে নিয়ে আমার সাথে গেম খেলার চেষ্টা করো তবে তার ফল কিন্তু ভালো হবে না। দেবী রায়ের কথায় পরোয়া না করে বলে, তোমার চুলের কাঁটাটা অনেকেরই পছন্দ ছিল তাই না? রায় বলে, কিসের কাঁটা? দেবী বলে, স্নেহা এবং শিবানী আমাকে রান্নাঘরে নিয়ে গিয়েছিল, তখনই আমি দেখেছি এই কাঁটাটা সকলের কতটা পছন্দের। এখানে আমরা জানতে পারি বরুণও রায়কে ভীষণ পছন্দ করত এবং সুযোগ পেলে সেও রায়ের সাথে ঘনিষ্ঠ হওয়ার তালে থাকতো। গতকালই রায় রান্নাঘরে রান্না করতে থাকলে বরুণ খোপা থেকে কাঁটাটা খুলে নেয় এবং তার চুল খুলে দেয়, যেটা দেবীও দেখেছিল, যে কারণে সে এমন কথা বলছে। অর্থাৎ রায় হলো এমন একটা মেয়ে যে বাড়ির সবকটা পুরুষকে নিয়ে ছিনিমিনি খেলছিল। নিজের রূপের মোহে সবাইকে নিজের প্রতি আকৃষ্ট করে রাখাই ছিল তার নেশা। যাই হোক, দেবী রায়ের কাছে জানতে চায়, দেবী যে রুমে থাকছে ঋতিকা কি সেই রুমের ওয়াশরুমেই স্লিপ করে মারা গেছে? রায় একটু ইতস্তত হয়ে কথাটা এড়িয়ে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা সমরেশকে দেখতে পাই। সমরেশ নিজের রুমে চুপচাপ বসেছিল। রায় এসে চেক করে সমরেশের শরীর খারাপ কিনা। সমরেশ বলে, কিভাবে যে কি হয়ে গেল বুঝতে পারছি না, ইন্দ্রাণী তো ভাবছে আমি রুদ্রকে মেরেছি। রায় বলে, মায়ের কথা বাদ দাও, ছেলে হারানোর দুঃখে হয়তো আবোল তাবোল বকছে। রায় সমরেশের হাতে হাত রেখে বলে, আচ্ছা, তোমার কি মনে হয় দেবী কি ওর অতীতের সমস্ত কথা ভুলে গেছে? রায় এবং সমরেশ যেভাবে হাতে হাত রেখে কথা বলছিল সেটা দেখতে খুবই দৃষ্টিকটু লাগছিল। ইন্দ্রাণীও হুট করে রুমের ভিতরে আসে এবং এই দৃশ্য দেখে প্রচণ্ড ক্ষেপে যায়। ইন্দ্রাণী বলে, তোমাদের এই সমস্ত পাপ আমার বাড়িতে কাল রাত্রি ডেকে এনেছে, আর এই গভীর রাতের কোনো শেষ নেই। এবার সাত্তকী গিয়ে পৌঁছায় ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেট রায়বর্মন বাড়ির কেসের সম্পর্কে জানতে চায়। সাত্তকী বলে, এখনও ফরেন্সিক রিপোর্ট হাতে আসেনি, তবে প্রাথমিকভাবে বলা যায় খুনের ধরন একদম ন্যাচারাল, হয়তো বাড়িরই কেউ খুন করেছে। তবে যে খুন করেছে সে লেফট হ্যান্ডেড, আর হিউম্যান অ্যানাটমি সম্পর্কে তার ভালো জ্ঞান আছে। সাত্তকীর সিনিয়র প্রবাল বলে, শুধুমাত্র দেখেই এত কিছু বুঝে গেছো? সাত্তকী বলে, কেসের সমাধানের জন্য ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়, এক্সপিরিয়েন্স নয়। ম্যাজিস্ট্রেট সাত্তকীকে বলে, সমরেশ রায়বর্মনের এই কেস নিয়ে অলরেডি এমএলএ কল করেছিল আমাকে। এটা অনেক হাই প্রোফাইল কেস, তাই যা করার ভাবনা চিন্তা করে করতে হবে। এদিকে আমাদের দেবীকে দেখানো হয়। মায়া দেবীকে বলে, পুলিশকে কি বললি? কাকে তো রুদ্রর খুনি বলে মনে হচ্ছে। দেবী বলে, আমি কাকে সন্দেহ করব? মায়া বলে, কেন, আমাকে তোর সন্দেহ হয় না? দেবী বলে, তুই কি মানুষ খুন করতে পারিস? মায়া বলে, না পারার কি আছে, আমি তোর জন্য সব কিছু করতে
করতে পারি। এরই মাঝে ইন্দ্রাণী সেখানে চলে আসে। ইন্দ্রাণী দেবীর গলা টিপে ধরে আর বলে, তুই কেন আবার ফিরে এলি? আমার পরিবারটাকে এইভাবে তছনছ করে দিলি কেন বল? দেবীর নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল, তখনই রায় এসে দেবীকে ছাড়িয়ে নেয়। ইন্দ্রাণী চলে গেলে দেবী মায়াকে বলে, তুই শুধু মুখেই বলিস যে তুই আমার জন্য সব কিছুই করতে পারিস, কিন্তু বাস্তবে কিছুই পারিস না। এত কিছু হয়ে গেল, তুই শুধু চুপচাপ দেখলি, কিছুই করলি না। মায়া বলে, তুই যখন সত্যিকার অর্থে বিপদে পড়িস তখন আমি ঠিকই তোকে বাঁচিয়ে নিই। এরপরে দেবী বলে, আমি কিছুই বুঝতে পারছি না, এই বাড়ির মানুষগুলো কি সহজভাবে আমাকে তুই তুকারি করছে, আমার গায়ে হাতও তুলছে, এটা কি করে সম্ভব? মায়া বলে, এটা তখনই সম্ভব যদি তুই ওদের পূর্ব পরিচিত হোস। দেবী জিজ্ঞাসা করে, আচ্ছা ওরা কি আমাকে আগে থেকেই চেনে? মায়া কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে ইমন দেবীর সাথে কথা বলতে আসে। দেবী বলে, আমি যা বলার সার্থকীকেই বলবো। ইমন রুদ্রর বিষয়ে কথা বললে দেবী বলে, আমি তো আগেই জানতাম রুদ্র মারা যাবে। ইমন বলে, আপনি কি করে জানলেন যে রুদ্র মারা যাবে? দেবী কোনো উত্তর দেয় না। এদিকে শিবানীর স্বামী বিরাজ শিবানীকে বলে, তুমি কি দেবীকে আগে থেকেই চিনতে? তোমাদের কথা শুনে তো এরকমই মনে হয়। শিবানী বিরাজের কলার চেপে ধরে বলে, সব বিষয়ে নাক গলাতে এসো না, নিজের লিমিটের মধ্যে থেকো। ভুলে যেও না তুমি আসলে রাস্তার ভিখারি। আমার বাবা এক কথায় তোমাকে একটি দোকান করে দিয়েছে, আমার এক কথায় সেটা আবার কেড়েও নিতে পারে, তাই নিজের অকাতে থাকো। এদিকে সাত্তকী ফিরে এলে দেবী তাকে বলে, চিরাগ মুখার্জি নামে একটি ছেলে পলাশপুর হাই স্কুলের শিক্ষক ছিল, 1 বছর আগে জলে ডুবে মারা গেছে। আপনি কি একটু তদন্ত করে বলতে পারবেন চিরাগ কিভাবে মারা গেছে? সাত্তকী বলে, আপনার কথাতেই তো স্পষ্ট চিরাগ হয়তো সুইসাইড করেছে, আর না হলে সেটা অ্যাক্সিডেন্ট ছিল। এই কথা শুনে দেবী বলে, চিরাগ স্টেট লেভেল চ্যাম্পিয়ন ছিল, ও কোনো মতেই জলে ডুবে মরতে পারে না, ওকে কেউ খুন করেছে, আপনি একটু দেখুন না যদি কিছু করতে পারেন। পরের দিন সাত্তকীর কাছে তার অ্যাসিস্ট্যান্ট ইমনের ফোন আসে। সাত্তকীর হাতে রুদ্রর পোস্টমর্টম রিপোর্টও চলে এসেছিল, যে কারণে সে পুরো টিম নিয়ে রুদ্রর বাড়ি সার্চ করতে যাচ্ছিল। এবার পরের দিন সকালে রায় ছাদে দাঁড়িয়েছিল, রায়কে খুঁজতে খুঁজতে অজিত সেখানে চলে আসে। তবে তাকে দেখে রায় খুশি হতে পারে না, কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কটা একদম ভালো ছিল না। কথায় কথায় রায়ের চরিত্র এবং অজিতের দুর্বলতা এই বিষয় নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। এরই মধ্যে আবার বরুণ এবং তার স্ত্রী কীর্তির মধ্যেও ঝগড়া শুরু হয়। কীর্তি একটা সুন্দর শাড়ি পরে বরুণের সামনে আসে, কিন্তু সেটা দেখে স্ত্রীর প্রশংসা করার পরিবর্তে বরুণ উল্টে বলে বসে, সকাল সকাল এসব কি সেজে বসে আছো? তখন তার স্ত্রী বলে ওঠে, কোথায় সাজলাম, শুধু তো একটু কাজল দিয়েছি। বরুণ বলে, কাজলের কথা বলিনি, শাড়ির কথা বলছি, শাড়িটা খুবই জঘন্য। এটা শুনে কীর্তির খুব খারাপ লাগে, কারণ গত সপ্তাহতে এই একই শাড়ি পরেছিল রায়। তখন বরুণ মন্ত্রমুগ্ধ হয়ে তার দিকেই তাকিয়েছিল, তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছিল। তাই কীর্তি সেই একই শাড়ি কিনে এনেছে স্বামীকে খুশি করার জন্য, অথচ বরুণ রেগে যাচ্ছে। এই জায়গায় কীর্তি বুঝতে পারে তার স্বামী আসলে শাড়ি দেখে নয়, লাস্ট সময়ে রায়কে দেখে মুগ্ধ হয়েছিল। এটা নিয়ে দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। কথাবার্তা শুনে এটা বোঝা যাচ্ছিল যে বরুণ রায়কে নিয়ে কতটা পজিটিভ, আর এটাও পরিষ্কার যে রায়ের স্বামী ছাড়া বাকি সকল পুরুষের সাথেই রায়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে। মেয়েটা সবাইকে কেমন যেন বশ করে রেখেছিল। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে দেবী মন খারাপ করে রুমে বসে আছে, তবে রুমের বাইরে যেতে গেলে সে দেখে রুমের দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। তখন সে জোরে জোরে বাড়ির সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু কেউই তার ডাকে সাড়া দেয় না। এটা দেখে দেবী খুব ভয় পেয়ে যায়। এমন সময় দেবীর কাছে ইমাজিনেশন আসতে শুরু করে। সে দেখে তার রুমে এক অদ্ভুত লোক খালি গায়ে দাঁড়িয়ে চিৎকার করছে, আর তার পাশে একটি মেয়েও রয়েছে। এটা দেখে সে আরও ভয় পেয়ে যায়। প্যানিক হয়ে সে আবারও চিৎকার করে সবাইকে ডাকতে শুরু করে, কিন্তু তখনও কেউ সাড়া দেয় না। সে জানালা খুলে বাইরে চিরাগকে ডাকতে থাকে, কারণ কিছুক্ষণ আগেই সে চিরাগকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। কিন্তু না, সে কাউকেই দেখতে পায় না, আর কেউ তার দরজাও খুলে দেয় না। এরই মাঝে সাত্তকী সেখানে চলে আসে। তখন দেবী ভয় পেয়ে সাত্তকীকে জড়িয়ে ধরে। কিছু সময় পরে সাত্তকীর পুরো টিম বাড়ি সার্চ করতে শুরু করে। অন্যদিকে সাত্তকী দেবীকে শান্ত করে সমরেশের সাথে কথা বলতে আসে। এই জায়গায় সমরেশ একজন এত বড় মাপের মানুষ হয়েও কেন তার বাড়ির ইনভেস্টিগেশন আটকাচ্ছে না, এটা ভেবেই সাত্তকী অবাক হয়ে যায়। সাধারণত হাই প্রোফাইল কেসে
কেসে এমনটা হয়েই থাকে। কিন্তু সমরেশ বলে, তুমি যে এখানে আজ তল্লাশি করবে সেটা আমি আগেই জানতাম, আর তাছাড়া তুমি যে আগের দিন আমার হাসপাতালেও তল্লাশি চালিয়েছ সেটাও আমি জানি। তার মানে নিশ্চিতভাবে তোমার কাছে কোনো স্ট্রং এভিডেন্স আছে। আর এটা সঠিক যে সাত্তকীর কাছে একটা স্ট্রং এভিডেন্স ছিল। এই জায়গায় সমরেশ সাত্তকীর বাবার একটি পুরনো কেসের বিষয়ে শকিং স্টেটমেন্ট দেয়, যে কেসের জন্য সাত্তকীর বাবা পাগল হয়ে গিয়েছিল। আসলে সাত্তকীর বাবা অনিন্দ একটি কেস ভুলভাবে ইনভেস্টিগেট করেছিল, যেখানে এক গৃহবধূর মৃত্যুতে তার স্বামীকে ভুলভাবে সাজা দেওয়া হয়, যখন কি তার স্বামীর কোনো দোষই ছিল না। সমরেশ সেই কেসের বিষয়ে কথা বলছিল। সমরেশ বলে, সেই দিন ওই মেয়েটার স্বামী সত্যিই বলেছিল যে সে তার স্ত্রীকে মারেনি, আসলে সেই মেয়েটিকে মেরেছিল রুদ্র। তখন সমরেশ বলে, তুমি হয়তো ভাবছো রুদ্র কেন ওই মেয়েটাকে মারতে যাবে। আসলে রুদ্রর সাথে ওই মেয়েটার পরকীয়ার সম্পর্ক ছিল, যেটা মেয়েটার স্বামী জানতে পেরে যায়। কিন্তু মেয়েটা রুদ্রর জন্য এতটাই পাগল ছিল যে সে তার স্বামীকে ছেড়ে দিয়ে রুদ্রর কাছে আসতে চেয়েছিল। কিন্তু বিপত্তি বাঁধে যখন রুদ্র তাকে অস্বীকার করে। একটা পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয় এবং রুদ্র মেয়েটাকে খুন করে ফেলে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সমরেশ এতদিন পরে কেন এই রহস্য ফাঁস করলো? মূলত সমরেশ সাত্তকীকে কনফিউজ করে দিতে চাইছিল, যাতে তার দ্বারাও তার বাবার মতোই কোনো ভুল না হয়ে যায়। এরই মাঝে ইমন অজিতের বেডের নিচে একটি রক্তমাখা জিন্সের প্যান্ট খুঁজে পায়। তখন পুলিশের সন্দেহ গিয়ে পড়ে অজিতের ওপরে, কিন্তু অজিত পুরো বিষয়টাই অস্বীকার করে। তখন সাত্তকী বলে, এর আগেও আমরা তোমার হসপিটালে তল্লাশি করেছি, ওখানে ক্যাবিনেটের নিচে আমরা একটা রক্তমাখা অ্যাপ্রন খুঁজে পেয়েছি এবং সেটা টেস্ট করে জানা গেছে রক্তটা রুদ্রর ছিল। এখন কি তোমার কিছু বলার আছে? এইসব কথা শুনে অজিত খুব টেনশনে পড়ে যায়। সে নিজেকে ভীষণভাবে নির্দোষ প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল, কিন্তু সাত্তকী তার কোনো কথা না শুনে তাকে ধরে নিয়ে আসে থানায়। এবার থানায় যাওয়ার পথে তাদের সামনে হঠাৎ এসে পড়ে দেবী। রুমের দরজা বাইরে থেকে কেউ বন্ধ করে দেওয়ার জন্য সে ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, যে কারণে সে আর কোনোভাবেই এই বাড়িতে থাকতে চাইছিল না। তার বাবা মায়ের কাছে সে ফিরে যেতে চায়। তখন স্নেহা তাকে জানায় যে তার বাবা মা বিয়ের পরের দিনই তীর্থ করতে বেরিয়ে গেছে। সেটা শুনে দেবী হতাশ হয়ে পড়ে। দেবীর এমন পাগলামি দেখে সাত্তকী অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার, কেন এমন করছো? তখন দেবী তাকে উল্টে জিজ্ঞাসা করে, তুমি কি পলাশপুরে গিয়েছিলে? চিরাগের বিষয়ে কি কিছু জানতে পেরেছ? সাত্তকী জানায়, হ্যাঁ গিয়েছিলাম। অফিসিয়াল রেকর্ড অনুযায়ী চিরাগ দুপুর 2টো নাগাদ জলে ডুবে মারা যায়। দেবী, তুমি সেই সময় কোথায় ছিলে? দেবী জানায়, ঘটনার দিন 12টা নাগাদ সে পার্লারে গিয়েছিল এবং 3:30 নাগাদ সে পার্লার থেকে বাড়িতে ফিরে আসে। কিন্তু সাত্তকী খোঁজ নিয়ে জানতে পেরেছিল সেদিন দেবী পার্লারে ছিল মাত্র 1 ঘন্টা। তাহলে বাকি 2.5 ঘন্টা সে কোথায় ছিল? সাত্তকী এই বিষয়ে জিজ্ঞাসা করলে দেবী কিছুই বলে উঠতে পারে না, কারণ তার এই বিষয়ে কিছুই মনে ছিল না। সাত্তকী চলে গেলে দেবী এই বিষয়ে মায়াকে জিজ্ঞাসা করে, কারণ তার সমস্ত খবর তার থেকে বেশি মায়া জানতো। তো মায়া তাকে বলে, সেদিন পার্লার থেকে তুমি আমার বাড়িতে এসেছিলে, আমি সেই সময় বাড়িতে ছিলাম না। তুমি আমার জন্য আমার বাড়িতে 3টে পর্যন্ত ওয়েট করেছিলে। এবার গিয়ে দেবীর কথাগুলো একটু একটু করে মনে পড়তে শুরু করে। সেদিন সে পার্লার থেকে সত্যিই মায়ার বাড়িতে গিয়েছিল। মায়ার সেদিন বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যায়, তাই শেষমেশ বাধ্য হয়ে দেবী তার সাথে দেখা না করেই বাড়ি থেকে চলে আসে, কারণ সেই দিন সন্ধ্যায় চিরাগের পরিবার তাকে দেখতে আসার কথা ছিল। তো এদিকে ইমন গিয়ে চিরাগের বাবা মায়ের সাথে কথা বলার চেষ্টা করে। এখান থেকে জানা যায় যেদিন তাদের পরিবার দেবীর সাথে বিয়ের পাকা দেখা করতে যায়, সেই দিনই জলে ডুবে চিরাগ মারা যায়। কিন্তু অদ্ভুত বিষয় হলো, চিরাগ স্টেট লেভেল সাঁতারও ছিল, তারপরেও সে কী করে জলে ডুবে মারা গেল, এই ব্যাপারটা চিরাগের বাবা মায়ের কাছে ছিল রহস্য। এবার সেখান থেকে ইমন আরও কিছু তথ্য পায়। চিরাগের বাবা মা জানায় তাদের কাছে দেবীর বাবা মাকে একটু অদ্ভুত লেগেছে। একে তো তাদের সাথে দেবীর বয়সের অনেকটাই ফারাক ছিল, সেই সঙ্গে তাদের আচরণও স্বাভাবিক ছিল না। তাছাড়া তাদের কাছে দেবীর ছোটোবেলার এমনকি 6 বছর আগেরও কোনো ছবি নেই। 6 বছর আগে দেবীর একটি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই কারণে তার মেমোরি লস হয়ে যায়। সেই সময়ের পর থেকেই সমস্ত ছবি ছিল দেবীর বাবা মায়ের কাছে। বিষয়টা ইমনের কাছেও বেশ অদ্ভুত লাগে। আর একটা অদ্ভুত বিষয় হলো, গত 6 বছর যাবৎ দেবীর বাবা মাকে কোনো রকম কোনো কাজ
কাজ করতে দেখা যায়নি। তাদের দেখে মনেও হয় না তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো। তাহলে 6টা বছর কোনো রকম আয় ছাড়া তাদের কীভাবে চলল? এর মাঝে চিরাগের মা এটাও বলে দেবীর বাবা প্রত্যেক মাসের প্রথম বুধবার নিয়ম করে বাড়ি থেকে সকাল 6টায় বেরিয়ে যেত এবং বিকেল 4টের মধ্যে বাড়ি ফিরত। সেই বুধবার জল হোক, ঝড় হোক বা বন্যা হোক, যা কিছুই হোক না কেন তাকে বেরোতেই হবে। কিন্তু সেদিন সে কোথায় যেত এটা কেউ জানতো না। এদিকে অজিত সাত্তকীর কাছে যায়। অজিত বলে, দয়া করে আমাকে বাঁচান, আমি কারোর খুন করিনি। কিন্তু সাত্তকী এটা মানতে চায় না। সাত্তকীর ধারণা অনুযায়ী খুনির জীববিদ্যার উপরে প্রবল জ্ঞান আছে, অর্থাৎ সে কোনো ডাক্তার বা মেডিকেল ডিপার্টমেন্টের সাথে যুক্ত। আর সেই সঙ্গে লোকটা সমস্ত কাজ বাম হাতে করে। আর তাই নয়, রুদ্রর শরীরে একটি কন্ডিশন ছিল। ছোটবেলায় একটি ইনফেকশনের জন্য তার একটা ফুসফুস খারাপ হয়ে যায়। আর খুনিও রুদ্রকে মারার জন্য সেই ফুসফুসকেই টার্গেট করেছে, যাতে সে তৎক্ষণাৎ মারা যায়। অর্থাৎ খুনি রুদ্রর এই মেডিকেল হিস্ট্রি সম্পর্কে ভালো মতো জানত। এই সমস্ত ক্রাইটেরিয়া মিলে যাচ্ছিল অজিতের সাথে, কারণ সে নিজে একজন ডাক্তার। তার দাদার রুদ্রর মেডিকেল হিস্ট্রিও সে খুব ভালো মতো জানত। সর্বোপরি অজিত একজন লেফটি, আর তার সাথে তার দাদা রুদ্রকে মারার যথেষ্ট কারণ ছিল, কারণ রুদ্রর সাথে অজিতের স্ত্রীর সম্পর্ক আছে। সেই বিষয়টা বাড়িতে সবাই জানত। তাই বাড়ির সকল মেম্বারদের মধ্যে রুদ্রকে খুন করার প্রবণতা সবথেকে বেশি থাকতে পারে অজিতের। কিন্তু এত কিছুর পরেও অজিত সেটা স্বীকার করতে রাজি হয় না। সে বলে, আমার বাড়ির লোকেরা ভীষণ ভয়ঙ্কর, আর এটাই আমাদের বাড়ির প্রথম খুন নয়, এর আগেও আমাদের বাড়িতে অনেক মানুষ খুন হয়েছে। আর সেই মানুষটা ছিল রুদ্রর প্রথম স্ত্রী রিধিকা। রায়ের সাথে যে রুদ্রর অবৈধ সম্পর্ক আছে সেটা রিধিকা জেনে গেছিল, আর এটা নিয়েই সে পুরো বাড়িতে অশান্তি শুরু করে। কিন্তু রায়ের বিষয়ে কেউ বাজে কথা বলবে এটা তো বাড়ির পুরুষরা মেনে নিতে পারতো না। আর সব থেকে বেশি সেন্সিটিভ ছিল রুদ্র নিজেই। আর একটা পর্যায়ে সে রিধিকাকে আয়নার কাছে ঠেসে ধরে। সজোরে আঘাত পায় রিধিকার মাথা। আয়নার কাঁচ ভেঙে ঢুকে যায় রিধিকার মাথায় এবং মেয়েটা সঙ্গে সঙ্গেই মারা যায়। এসব শুনে সাত্তকী আরও ভীষণভাবে অবাক হয়ে যায়। সে আবারও তদন্তের জন্য রুদ্রর বাড়ির দিকে রওনা দেয়। তখনই একটা রেড লাইট এরিয়াতে সাত্তকী দেবীকে দেখতে পায়। এত রাতে দেবীকে এখানে দেখে সাত্তকী খুব অবাক হয়ে যায়। সাত্তকী দেবীকে ফলো করতে শুরু করে। ঘটনাক্রমে বরেনও সেই রাতে সেই এরিয়াতে গিয়েছিল। সে ছিল সেই এরিয়ার রেগুলার কাস্টমার। তার সাথে এরপরে কি হতে চলেছিল এই বিষয়ে তার কোনো আইডিয়াই ছিল না। সে প্রত্যেক দিনের মতোই একটা মেয়ের রুমে ঢুকে পড়ে, আর তখনই তাকে মেরে ফেলা হয়। বিষয়টা জানাজানি হয়ে গেলে সাত্তকী সেখানে চলে যায়। এরপরে মেয়েটার কাছে জিজ্ঞাসা করলে জানা যায় ওই খুনি প্রথমে মেয়েটার ওপরে অ্যাটাক করে তাকে বেঁধে আড়ালে রেখে দেয়। তবে দুঃখের বিষয় হলো পতিতা মেয়েটা খুনির চেহারা দেখতে পায় না, কারণ সেই সময় খুনি বোরখা পরেছিল। এরই মাঝে বরুণ সেই রুমে ঢুকলে সেই বোরখা পরা মেয়েটা বরুণের গলা কেটে ফেলে এবং তারপরে তার বোরখা খুলে একটি ব্যাগের ভেতরে ঢুকিয়ে সেখান থেকে চলে যায়। সৌভাগ্যবশত পতিতা মেয়েটা খুনির পোশাক দেখে ফেলে, আর যার বিবরণ সে পুলিশকে দেয়। এবার তখনই মেয়েটার নজর পড়ে দেবীর পোশাকের দিকে। তাই মেয়েটা দেরি না করে দেবীকে খুনি সাব্যস্ত করে। তবে দেবী তো কিছুই বুঝে উঠতে পারে না। সাত্তকী ইমনকে দিয়ে দেবীকে বাড়ি পাঠিয়ে দেয়, আর বরুণ যে মারা গেছে এই বিষয়টাও তাদের বাড়ির লোকেদের জানিয়ে দিতে বলে। বাড়ি পৌঁছে ইমন দেবীর ড্রেস কালেক্ট করে সমরেশকে জানায়, আপনার ছোট ছেলে রেড লাইট এরিয়াতে খুন হয়েছে। এই কথাটা শুনে সমরেশের মাথায় যেন বাজ পড়ে। তবে সে নিজেকে কোনোভাবে সামলে নিয়ে ইমনকে বলে, কাল সকালের মধ্যেই আমার ছেলের পোস্টমর্টেম করে ওর বডি বাড়িতে পাঠিয়ে দেবেন। এদিকে স্নেহা দেবীকে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি কোথায় গিয়েছিলে? দেবী জানায় রেড লাইট এরিয়াতে। স্নেহা সেখানে যাওয়ার কারণ জানতে চাইলে দেবী জানায় একটি অজ্ঞাত নাম্বার থেকে তার কাছে ফোন এসেছিল, যেখানে অজ্ঞাত লোকটি বলে, যদি তুমি চিরাগের মৃত্যুর রহস্য জানতে চাও তাহলে আমার বলা অ্যাড্রেসে চলে এসো। দেবী জানায় যে সেই এরিয়াটি ছিল রেড লাইট এরিয়া। সেটা যে নিষিদ্ধ জায়গা এটা দেবীর জানা ছিল না। শুধুমাত্র চিরাগের খুনের রহস্য জানতে সে সেখানে চলে গিয়েছিল। সেখানে এক অজ্ঞাত লোক তাকে বিরক্ত করতে শুরু করে, তাই দেবী সেখান থেকে পালিয়ে আসে। ঘটনাক্রমে আমরা দেখি রুদ্র স্ত্রীও সেই সময় বাইরে ছিল। তাহলে সেই কি তার স্বামীকে খুন করিয়েছে?
সাত্তকী থানায় এসে অজিতকে জানায় যে তার ছোট ভাই খুন হয়ে গেছে। এক্ষেত্রে অজিত দুঃখী হওয়ার পরিবর্তে এটা ভেবে খুশি হয়ে যায় যে এই খুনের দোষী হিসেবে তাকে সাব্যস্ত করা হবে না, কারণ বরুণ খুনের সময় সে তো জেলেই ছিল। কিন্তু সমস্যা হলো রুদ্রর খুনের সাথে তার সমস্ত বৈশিষ্ট্য মিলে যাচ্ছে। রুদ্র অজিতকে বলে, আপনি খুনের যে বৈশিষ্ট্যগুলো বলছেন সেগুলো আমাদের বাড়ির দুইজনের সাথে মিলে যাচ্ছে। একজন হলো আমার বাবা এবং দ্বিতীয়জন হলো রায়। আমার বাবা ছিলেন একজন ডক্টর এবং রায় ছিল পেশায় নার্স এবং তারা দুইজনেই লেফটি। এবার সাত্তকী রুদ্রর বাড়ির দিকে রওনা দিতে গেলে হঠাৎ অজিত তাকে পিছন থেকে ডেকে ওঠে। সে বলে আরও একজন আছে, সে হলো দেবী। দেবীর মেডিকেল সেন্স প্রখর এবং সেই সঙ্গে সে হলো সব্যসাচী, অর্থাৎ তার দুই হাত সমানভাবে চলে। সাত্তকী এটা বিশ্বাসই করে উঠতে পারে না যে দেবীর মতো এমন সরল সাদাসিধে ভীতু মেয়ে মার্ডার করতে পারে। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে দেবী মন খারাপ করে ঘরে বসে থাকে এবং সেখানে মায়া আসে। সে লক্ষ্য করে মায়া হুবহু তার মতোই পোশাক পরে আছে। দেবী বিষয়টা জানতে চাইলে মায়া বিষয়টা এড়িয়ে যায়। মায়া বলে, একটু পরে পুলিশ তোমাকে ধরতে আসবে, কারণ রুদ্র এবং বরুণের মৃত্যুর জন্য তারা তোমাকেই দায়ী করছে। দেবী তো হতবাক। মায়া দেবীকে বলে, আচ্ছা তোমার কি কারোর ওপরে সন্দেহ হয়? দেবী বলে, আমি আবার কাকে সন্দেহ করব? মায়া বলে, আমার ওপরেও তো সন্দেহ করতে পারো। দেবী কথাটায় এতটা গুরুত্ব দেয় না, কারণ সে ভালোভাবে জানতো মায়া এসব কিছুই করতে পারে না। এবার এখানেই গল্পর আসল রহস্য উন্মোচন হয়। আমরা জানতে পারি মূলত মায়াই ছিল এই সব কিছুর পিছনে। শুধু রুদ্র এবং বরুণ নয়, সে চিরাগকেও মেরে ফেলেছিল। দেবীও জানতো যে মায়া চিরাগকে অপছন্দ করে এবং চিরাগকে অপছন্দ করার মেন কারণ ছিল তার টিচার প্রফেশন। কারণ এই প্রফেশনটা নিয়ে মায়ার মনের মধ্যে ছিল একটি ভয়ঙ্কর ভীতি। আসলে মায়ার টিউশন টিচার একদিন মায়াকে জোর করে ভোগ করে আর তারপরে লোকটা অদ্ভুতভাবে চিৎকার করতে শুরু করে। তাকে দেখে বোঝাই যাচ্ছিল লোকটা সাইকো। পরে মায়ার বাড়ির লোক ফিরে আসে এবং মায়ার এমন অবস্থা দেখে অবাক হয়ে যায়। আর এই বিষয়টার প্রভাবও দেবীর ওপরেও পড়েছিল এবং এই লোকটার কথা চিন্তা করেই দেবী প্যানিক হয়ে যেত। এবার প্রশ্ন হলো, চিরাগ এইসবের মধ্যে কোথাও ছিল না, তাহলে মায়া তাকে মারল কেন? আসলে মায়া দেবীর প্রতি দুর্বল ছিল। সে কখনোই দেবীকে নিজের থেকে দূরে করতে চাইতো না। সে সর্বদাই এটাই ভাবতো দেবীর বিয়ে হয়ে গেলে দেবী তার কাছ থেকে দূরে সরে যাবে। তাই দেবীর অবর্তমানে সে তার দেবীর বয়ফ্রেন্ড এবং স্বামীকে খুন করে। দেবী এই সমস্ত কথা শুনে খুব ভয় পেয়ে যায়। মায়া বলে, ভয় পেও না, পুলিশের কাছে সবটা সামলে নিও, কিন্তু ভুল করেও আমার নাম নিও না। আর জেনে রেখো, এই বর্মন পরিবারে আরও 4টে খুন হতে চলেছে। দেবী যেন এই মায়াকে চিনতেই পারছে না। এক্ষেত্রে একটা বিষয় তো পরিষ্কার হয় যে দেবীর প্রতি অবসেশন থেকেই মায়া দেবীর স্বামী এবং বয়ফ্রেন্ডকে হত্যা করেছে। কিন্তু পরিবারের বাকি সদস্যদের মারার পিছনে তার উদ্দেশ্যটা কী, সেটা জানবো কাল রাত্রির দ্বিতীয় এপিসোডে। সেই এপিসোড মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি তোমাদের সামনে নিয়ে হাজির হব। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন আবারও আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। আর হ্যাঁ, এই মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটাই অনুরোধ, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হব সেই নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখা হচ্ছে পরের দিন। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।